গল্প ইউ আর মাই লাভ, লেখিকা রায়ানুর। 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে ও যখন রিমঝিমের জ্ঞান ফেরে না, তখন সবাই অনেক হতাশ হয়। বিশেষ করে এলিজা শেখকে তো সামলানোই যাচ্ছিল না। অতিরিক্ত প্যানিক আর কান্নার কারণে জ্ঞান হারান সৃজন নিজে ও পাথরের ন্যায় হয়ে যায়। বাহিরে কোনো রিয়াকশন না দেখালে ও ভিতরে ভিতরে দুমচে মরচে যায়। এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভিতরের অনুভূতিগুলো, ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না। প্রথম 3-4 দিন ডিপ্রেশনে ছিল। কারোর সাথে কথা বলতো না, কেউ কথা বললেও সেটার উত্তর দিত না। সবার উপর একটা বিরক্তিভাব কাজ করত। সারাদিন একটাই কাজ, রিমঝিমের পাশে বসে রিমঝিমের দিকে তাকিয়ে থাকা, রিমঝিমের সেবা করা। প্রথম কয়েকদিন ডিপ্রেস থাকলেও কয়েকদিন পর অভিষেকের বলা কথাগুলো মনে পড়ে। উনি বলেছিলেন এটা অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়েছে। বেচ এই কথাগুলো সব সময়ের মতো মাথা ঘুরপাক খেতে শুরু করে। হাসপাতালে বসে থাকলেও ওই দিন থেকে খবরাখবর নিতে শুরু করে। জানতে পারে সেই দিন অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে এরিসের সাথে রিমঝিমের কথা হয়েছিল, আর তার কিছু সময় পরে অ্যাক্সিডেন্ট হয়। যে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা ও এরিসের নামে রেজিস্ট্রি করা, অর্থাৎ ওই গাড়িটা ও এরিসের আরেকটি গাড়ি। সব কিছু জানার পর সৃজনের মাথায় আগুন জ্বলে ওঠে। এর আগে যখন এরিস রিমঝিমকে রাস্তায় বিরক্ত করত, তখনই কয়েকবার আড়াল থেকে সতর্ক করেছিল, হুমকি দিয়েছিল, কিন্তু সেটাকে এরিস সিরিয়াসভাবে নেয়নি। অ্যাক্সিডেন্টের ঘটনার পর সৃজন এরিসকে কঠিন থেকে কঠিনতর মৃত্যু দেওয়ার প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে। সৃজনকে আঘাত করলেও এতটাই কষ্ট হতো না যতটা না রিমঝিমকে আঘাত করছে। তার চেয়ে কয়েক গুণ বেশি সৃজন যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। ওয়ার্ন করেছে, কথা শুনেননি, কিন্তু পরবর্তীতে এমন সাহসিকতা দেখানোর ফল ভয়ঙ্করভাবে পাবে। রাত প্রায় 11টার কাটা সুই সুই। অন্ধকার রাস্তায় দূরে একটা আলো জ্বলে ওঠে। একটা গাড়ি শু করে এগিয়ে এসে বিশাল চাকচিকুময় বাড়িতে প্রবেশ করে। বাড়িটা শহর থেকে একটু ফাঁকা জায়গায়। বাড়িটা বেশ বড়, চারপাশে সামান্য কয়েকজন গার্ড। এই বাড়িতে এরিস একাই থাকে, পরিবারের সাথে থাকে না। এর কারণ মেয়ে এনে নিজের মতো মজামস্তি করতে পারে না। এখানে দিনের পর দিন মেয়ে এনে পার্টি করে, রুম ডেট করে, আরও কত নোংরামি। তাই একাই থাকতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে। এতে বেশ সুবিধা হয়। প্রায় 12টা বাজে। এরিস রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে ড্রিঙ্কস হাতে ড্রিঙ্ক করতে শুরু করে। কিছুটা সময় পর আবার রুমে ফিরে যায়। এতক্ষণ দূর থেকে একটা মোটা গাছের ডালে নজর রাখছিল সৃজন। বাড়ির সামনে কয়েকজন গার্ড থাকলে ও পিছনে নেই। সামনে দুটো সিসিটিভি ফুটেজ আছে। পিছনের দিকটাই ভালো করে দেখে বুঝতে পারে পিছনে কোনো সিসিটিভি ফুটেজ নেই। সুবিধা মোতাবেক বাড়ির পিছনে দিয়েই পাইপের সাহায্যে উপরে চলে আসে। ব্যালকনির দরজা খোলা থাকায় কষ্ট করে দরজা ভাঙতে হয় না, সোজা এরিসের রুমে চলে আসে। এতক্ষণ এরিসের নজর ছিল ফোনের স্ক্রিনে ভেসে থাকা উলঙ্গ নারী পুরুষের ভিডিওর উপর। আকস্মিকভাবে নিজের সামনে একটা কালো অবয়বকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে পড়ে। কিছু বুঝো তার আগেই সেই অবয়ব মুখে কিছু স্প্রে করে দেয়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে দপ করে পড়ে যায়। হাতে থাকা ফোনটা ও মেঝেতে পড়ে যায়। সৃজনের ফোনের উপর নজর পড়তেই তৎক্ষণাৎ চোখ খিচে পায়ের সমস্ত শক্তি দিয়ে ফোনের উপর আঘাত করে। সঙ্গে সঙ্গে ফোনটা ও ব্যাংকে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরিসের জ্ঞান ফিরতেই নিজেকে বাঁধা অবস্থায় ঠাওর করে। সামনে তাকতেই দেখে একজন মোটাম দেহের পুরুষ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ বললে ভুল হবে, রাগী দানবের মতো তাকিয়ে আছে, যে মুহূর্তেই তাকে ভস্ম করে দিতে চাইবে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্য কোথাও না, সে নিজেরাই রুমের মাঝখানে। কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে মুখের ভিতরে কিছু টেস্ট দিয়ে রেখেছে, যার কারণে কথা বলতে চেয়েও পারছে না। তোকে তো আমি প্রথমেই মারতে চেয়েছিলাম, কিন্তু তোকে মারা তো আমার উদ্দেশ্য নয়। তোকে কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলাই হলো আমার উদ্দেশ্য। দাঁতের উপর দাঁত পিষে বলতে শুরু করে। আকস্মিক ঘটনার এরিস ভয় পেয়ে যায়। ভয় ভয় চোখে সৃজনের দিকে তাকায়। আবার বলে, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছিস স্বামীকে। তোকে অনেকবার ওয়ার্ন করেছিলাম, কিন্তু কথা শুনো না তো। দূরের কথা কোনো গ্রাহ্যই করিসনি। এটা তোর জীবনের সবচেয়ে ভুল। সৃজনের কথার বিপরীতে এরিস কিছু বলার জন্য শুরু করে। সুজনে একটা বাঁকা হাসি দিয়ে তৎক্ষণাৎ হাতে থাকা দাঁড়ানো ছুরিটা বুকে পিঠে 2 হাতের পেশিতে চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে এরিস ব্যথায় কুকিয়ে ওঠে। শরীরের উপর কিছু পড়তেই
চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে। সৃজন একটা ভয়ানক কেমিক্যাল সেই কতগুলোর উপর ঢেলে দিয়েছে, যার কারণে এরিস গলাকাটা মুরগির মতো চেয়ারে দাফাতে শুরু করে। মুখ খোলা থাকলে হয়তো গলা কাটিয়ে চিৎকার দিত, কিন্তু সেটাও পারছে না। পুরো শরীরে দালার চুরি দিয়ে আঘাত করেছে, আর সেই বিষাক্ত কেমিক্যাল ঢেলে ঢেলে সেই জায়গাটা বিচ্ছিন্নভাবে পুড়িয়ে ফেলছে। যে হাত দিয়ে নোংরা কাজ করেছে সেই হাত দুটো শরীর থেকে আলাদা করছে। যে চোখ দুটো দিয়ে রিমঝিমকে নোংরা চোখে দেখছে সেই চোখ দুটোতে ও কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিচ্ছে। যে দেহটাকে হারামভাবে তৈরি করেছে সেই দেহটাকে ও চুরির আঘাতে কত বিক্ষত করেছে। এরিস যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন সৃজন কাছে এসে চিবিয়ে চিবিয়ে একটাই কথা উচ্চারণ করে, তোর যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও আমার এই জায়গা খুব কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে আমার কলিজা, আমার খুশি, আমার পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার আতঙ্কে খুব ব্যথা হচ্ছে। তোর মতো হাজারো এরিসকে দুনিয়া থেকে সাফ করতে পারলে এই হৃদয়টা বড্ড শান্তি পেত। তোর মতো একটা নোংরা ডাস্টবিনকে মেরে এই দেশ থেকে সাফাই করলাম। এরিস মরে গেছে, কিন্তু সৃজনের রাগ খুব যেন শেষ হয়নি। হিংস্র রূপ ধারণ করে আবার সেই লাশে চুরির আঘাত হানতে শুরু করে। আমি ডাক্তার হয়ে যেমন অসুস্থকে সুস্থ করার ক্ষমতা রাখি, তেমনি তোর মতো গুণপোকাকেও শেষ করতে পারি। বর্তমান সৃজন রিমঝিমের কেবিনে ঢুকে মাহিম আর এলিজা শেখকে দেখতে পায়। দুজনেই মনমরা হয়ে বসে আছে। কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায়। সৃজনকে দেখতে পেয়ে এলিজা শেখ সেদিকেই অপলক তাকায়, যেন কিছু মেলানোর চেষ্টা করছে। সৃজনের এমন অবস্থা দেখে মন আরও বিষণ্ণ হয়ে যায়। তিনি ভালো করে বুঝতে পেরেছেন সৃজন রিমঝিমকে ভালোবেসে ফেলেছে। শুধু ভালোবাসেই না, ভালোবাসার ওপারে যদি কিছু থেকে থাকে সেটাও সৃজনের মাঝে আছে। কিছু সময় পর এলিজা শেখ, মাহিম চলে যায়। রায়হান শেখ সারাদিন হাসপাতালেই থাকে। রাত হলে মাহিমকে নিয়ে চলে যায়। এলিজা শেখ শুরু থেকে সৃজনের সাথে এখানেই থাকছেন। নাজমা বেগম স্মৃতিদিনের বেশিরভাগ সময় এখানে থেকে আবার চলে যায়। আখতার তালুকদার সকালে বিকেলে একবার করে ঘুরে যান। বেঁচে থাকার তাগিদে সবাই শুধু চলছে। কারো মনে কোনো প্রকার শান্তি আনন্দ নেই। জীবন যেখানে নিয়ে যাচ্ছে সেদিকে প্রবাহিত হচ্ছে। সৃজন রিমঝিমের ডান হাত ধরে নীরবে কিছু সময় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। একসময় স্পষ্ট সুরে শুধায়, তুই আমাকে কষ্ট দিয়ে কত সুন্দর চোখ বন্ধ করে ঘুমিয়ে আছিস। জানিস আমার কতটা যন্ত্রণা হচ্ছে। আমাকে শাস্তি দিতে তুই এভাবে কতদিন চুপচাপ থাকবি? দেখ না, আমি খুব কষ্ট পাচ্ছি। একবার উঠে তোকে কখনোই কষ্ট দেব না, শুধু ভালোবাসবো। এই বুকের খালি জায়গায় আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। আবেগ নিয়ে কথাগুলো বলতে আবার চোখ থেকে জর্জর করে পানি ঝরতে শুরু করে। হাতটা গালে চেপে ধরে নীরবে কাঁদতে থাকে। কিছু সময় কেটে গেলে আবার বলতে শুরু করে, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আবার তোকে আঘাত করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিস। দেবী তো আমাকে ক্ষমা করে। রিমঝিমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত বুধ কণ্ঠে প্রশ্ন ছুড়ে, কিন্তু অপাশ থেকে কেউ উত্তর দেয় না। প্রশ্নরা প্রশ্ন করে গেল, কিন্তু উত্তররা ধরা দিল না। 8 মাস পর সময় সময় স্মৃতি চলে গেছে। অবিবাহিত হওয়া সময়ের মাঝে মিশে গেছে কিছু মানুষের দুঃখ, কষ্ট, বেদনা। তারা শুধু ভালো দিন আসার অপেক্ষায় দিন গুনছে। আশা না থাকলে হয়তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না। আশা আছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। সময় ঠিকই চলে গেছে, কিন্তু রিমঝিম সেই একই অবস্থানে অবস্থান করছে। তার সাথে সৃজনের সময়টাও থমকে আছে। থমকে গেছে আরও কয়েকটা জীবন। সৃজন নিজেকে ভুলে গেছে, নিজের কর্মকে ভুলে গেছে। হৃদয়ে গেঁথে আছে শুধু একটাই নাম, রিমঝিম। তার ব্যক্তিগত একটা ছোট্ট পাখি, যাকে হৃদয়ের খাঁচায় আবদ্ধ করে রেখেছে। নিজেকে সম্পূর্ণ রিমঝিমের সেবায় নিয়োজিত রেখেছে। হাসপাতালের বেডে পড়ে থাকা নিতর দেহখানা সযত্নে আগলে রাখছে সৃজন। এই মুখটাকে দেখলে ও সৃজনের খুব ইচ্ছে করে এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে বেঁচে থাকার, ইচ্ছে করে 2 হাত দুটো ধরে জীবন কাটিয়ে দেওয়ার। এই 8 মাসে সৃজনের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগে সেই রাগী রূপটা মিলিয়ে গেছে। সবার সাথে তেমন কথাও বলে না, সব সময় চুপচাপ থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কখনো কখনো নামাজের সিজদার স্থানে নীরব কাঁদে। পুরুষ মানুষ নাকি কাঁদে না, কিন্তু আজকাল তার প্রতি মুহূর্তেই কান্না পায়। কান্নাগুলো কখনো গিলে নেয়, তো আবার কখনো অন্ধকারে বসে বিসর্জন দেয়। সম্ভবত এখন রাত 3টা। সৃজনের চোখে ঘুম নেই। বাহিরে ঠান্ডা হাওয়া শরীর ছোঁয়াতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। হাসপাতালের এক সাইডে বাগানের কাছে দোলনায় বসে
তার সাইটের একটা নিবু নিবু ল্যাম্প পোস্ট জ্বলছে। কিছু সময় পর অদক্ষ কণ্ঠে গান গাইতে শুরু করে।